সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন জুলাই গণ অভ্যুত্থানের রাজপথের নেতৃত্ব এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। সাথে আরেকজন অতিথি আছেন, তিনিও জুলাই গণ অভ্যুত্থানে একজন চিকিৎসক হয়েও রাজপথে ছিলেন, আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন, চোখের সামনে অনেককেই জীবন অবসান দেখেছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানতে দেখেছেন। সেই প্রত্যক্ষদর্শী একজন রয়েছেন ডক্টর তৌহিদুর রহমান আউয়াল। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করব, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 4 নভেম্বর 2025। হাসিনার ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদে শিরোনাম দেখে আসি। 2009 চালের সরবরাহ মজুদ, উৎপাদন পর্যাপ্ত, তবুও দাম কমছে না। 2011 মন্ত্রীর ভাইসহ 14 জনের বিরুদ্ধে মামলা, লোকমান হত্যা। 2013 দলবাজ সাংবাদিকরা ফ্যাসিস্ট মুসোলিনির গেস্টাপো বাহিনীর ভূমিকায় নেমেছে, ফরহাদ মজহার। 2015 দেশে হাসিনা ছাড়া কারো নিরাপত্তা নেই, শফিউল আলম প্রধান। 2018 হাওলাদার বাদ, রাঙা জাপার মহাসচিব। 2019 ডাকসুর জিএস পদ থেকে গোলাম রাব্বানীর অপসারণ চেয়ে আইনি নোটিশ। 2021 আজ থাকছে না গণপরিবহন, তবু হবে ভর্তি নিয়োগ পরীক্ষা। 2022 গরু চুরির মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রীকে আদালতে প্রেরণ। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনারা তো বৈষম্য দেখে দেখে বেড়ে ওঠা, কথা না বলতে না বলতে জমে থাকা কথা একবারে জুলাইয়ে উদ্গীরণ করলেন এবং যেই রোষ কাটাতে পারেনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাকে চলে যেতে হলো। তার সময় 2011 সালের একটি ঘটনা সংবাদ ছিল, সেই সংবাদের একটু বিশ্লেষণ শুনতে চাই। মন্ত্রীর ভাইসহ 14 জনের বিরুদ্ধে মামলা, লোকমান হত্যা। আলোচিত একটি ঘটনা, একজন পৌর মেয়রকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে এবং শেষ পর্যন্ত সেই মামলাটিতে আমরা ওইভাবে কিছু দেখিনি। এই ঘটনাকে আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে 2011 সালে তখনও ফ্যাসিস্ট এরকম তার রুদ্রমূর্তি প্রদর্শন করেনি, অগ্নিমূর্তি প্রদর্শন করেনি। এটি কি একেবারে প্রি প্ল্যান ছিল যে শেষ পর্যন্ত তারা এই পথ ধরে এগিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে? আওয়ামী লীগ হচ্ছে কাঠামোগতভাবে, আওয়ামী লীগের যে ইডিওলজি এবং যে তার পলিটিক্যাল যে কালচার, কাঠামোগতভাবেই একটা ফ্যাসিস্ট শক্তি ছিল সবসময়, আগাগোড়া, অন্তত 72 সালের পর থেকে। বিশেষত ধরেন 72 সাল থেকেই বলা চলে। 72-এর আগে আমি যতটুকু আওয়ামী লীগের হিস্ট্রি আমি যতটুকু রিড করতে পারছি, 72-এর আগেও ধরেন মানে 49 সালের পরেও আওয়ামী লীগের ভেতরে একটা গণতান্ত্রিক মানে থাকে না, একটা দলের ভেতরে একটা গণতান্ত্রিক মানে ইনার পার্টি একটা সংগ্রাম থাকে গণতন্ত্রের জন্য, একটা দলের মধ্যে ইনার পার্টি সংগ্রাম। কিন্তু 72 সালে শেখ মুজিব দেশে ফেরত আসার পরে, এরপরে সে আসলে সব কিছুকে এক হাতে কবজা করে, যেটাকে বলা যায়। তো যাই হোক, তো এবং এইটা দিয়ে ওর মধ্যে দিয়ে একটা নতুন আওয়ামী লীগের ক্যারেক্টার হাজির হয় বাংলাদেশে, নতুন আওয়ামী লীগের ক্যারেক্টার। মানে ওই ক্যারেক্টারটি কি মানে আগেই ছিল, এটি দৃশ্যমান হয়, বিষয়টি কি এরকম? আগেই ছিল ব্যাপারটা তা না, এটার মধ্যে ধরেন আগেও ছিল, ধরেন গণতান্ত্রিক ক্যারেক্টারও ছিল। সেই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তো তারা মানে গণতন্ত্রের খোলসের মধ্যে একটা এই টাইপের মানসিকতা বা এই টাইপের ক্যারেক্টার ছিল। এবং পরে যেটা হয়েছে যে মানে এতে করে যেটা হয় যে এই যে ফ্যাসিস্ট যে হয়ে ওঠা, এটা তো আসলে ধরেন রাতারাতি হতে পারে না। ফ্যাসিজম তো একটা মানসিকতা এবং এটার মধ্যে ধরেন অনেকগুলো এলিমেন্টস থাকা লাগে। তো এখন এই যে 2011 সালের যে ঘটনা আমরা বলছি, আমরা ধরেন অনেক সময় বলি যে অফিসিয়ালি 2011 সালকে আমরা
ওই অর্থে ধরেন ফ্যাসিবাদ শুরু হয়েছে এটা বলতে পারি না, বলতে মানে পারেন। তখনও ধরেন একটা ইয়ে ছিল। কিন্তু আবার ধরেন 2011 সালে কিন্তু এই আরেকটা লোকমান দিক কিন্তু থেকে- তার তার দলেরই লোক 2011-তে পঞ্চদশ সংশোধনী পাস হচ্ছে। সো অফিসিয়ালি 2011 কিন্তু আবার ওই দিক থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে দলের ব্যাপারটা কি, আওয়ামী লীগ আসলে শেষের দিকে এসে মানে বিশেষত 2000 মানে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আপনাদের মনে থাকা মানে আপনারা আরো ভালো মনে রাখতে পারবেন, আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে ধরেন বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জে শামীম ওসমান, ফেনীতে জয়নাল হাজারী, এই যে উত্থানগুলো ঘটছে, কিছু ক্যারেক্টার তৈরি হচ্ছে, এই ক্যারেক্টারগুলো আসলে কারা? ক্যারেক্টারগুলোর মানে আপনি নামগুলো শুনলে কিন্তু আমরা ক্যারেক্টারগুলো বুঝতে পারি যে এক একটা সবগুলো মৌলিক ক্যারেক্টার এক। ক্যারেক্টারগুলো হচ্ছে মাফিয়াদের উত্থান করতেছে। এটা আওয়ামী লীগের ক্ষমতার ধরেন মধ্যে এটার উত্থানটা করতেছে। মাফিয়া যে লিডার তার কাছে কে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা তালুকে, এগুলো তো তালুকে ভাগ করছিল শেখ হাসিনা, এক একটা তালুকের মধ্যে এরকম একাধিক তালুকদার হতে চায়, এই ধরনের ক্যারেক্টাররা ছিল। তো সেইখানে ধরেন একটাই পার্টি ধরেন এই ক্ল্যাশের ঘটনাটাই আসলে লোকমান হত্যা। উনি আরো ভালো বলতে পারবেন, আমি যতদূর জানি এটা ওনার এলাকার। তো এটাই তো মানে এখানে তো ঘটনাটা তো লোকমান তাই। প্রতীকী অর্থে এসেছে, এরকম অজস্র ঘটনা কিন্তু আমরা ঘটতে অজস্র দেখেছি। ঘটনা এবং আসলে। একটি জিনিস কি সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি, এই সব অঘটন বা এইসব হত্যাকাণ্ডে মামলা হয়েছে ঠিকই, একেবারেই দায় সারা। আওয়ামী লীগের ক্যারেক্টার এই ধরনের পলিটিক্যাল ক্যারেক্টার আলোয়া রাজনৈতিক দল হয়তোবা আমাদের এই বর্তমান সময়েও আছে, ভবিষ্যতেও আসতে পারে। এইটা আপনি কখনোই না করতে পারবেন না। সোসাইটির মধ্যে মানে এটা কি সংস্কৃতিগত পচন, স্খলন? সোসাইটির মধ্যে বিভিন্ন ধরনের মানসিকতার কিংবা বিভিন্ন ইডিওলজির পলিটিক্যাল পার্টি কিংবা গ্রুপ থাকবে। যে ধরেন আমাদের এখানে এরকম ঘটনা ঘটেছে না, যে ধরেন মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মানবিকতা এবং পাশবিকতা পাশাপাশি অবস্থান করে? যেমন আপনি খেয়াল করেন আমাদের এখানে ধরেন এরকম, এটা যদিও বলাটা কিছুটা রিস্কি কিংবা এর সাথে সামঞ্জস্যপূর্ণ না, কিন্তু আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে এরকম ঘটনা কিন্তু ঘটেছে, সম্ভবত একটা শিশু বাচ্চাকে কবর থেকে তুলে ফেলা হয়েছে। এইটা করতেছে আবার একটা ধরেন এমন একটা গ্রুপ যারা নিজেদেরকে হচ্ছে ধর্মের রক্ষাকারী হিসেবে দাবি করছে। যাদেরকে তুলে ফেলা হচ্ছে বলা হচ্ছে যে ওরা ঠিক আমাদের মতো মুসলমান না। তারপরে সোসাইটিতে বিভিন্ন টাইপ অফ কালচারাল ফ্যাসিজম কিন্তু থাকে। আমি যে জায়গাটা পয়েন্ট আউট করতে চাচ্ছি যে যেই কারণে ধরেন এই যে মামলা হওয়ার পরেও আসলে তদন্ত হয় না কিংবা আগায় না, এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা থাকলেই কেবলমাত্র এইরকম কালচারাল মানুষ, এইরকম ফ্যাসিবাদী ইডিওলজি যার হাতে থাকে, সে যদি ওই রাষ্ট্র ব্যবস্থার দখলটা নিতে পারে, তখন ফ্যাসিবাদ অফিসিয়ালি কায়েম হয়। এই যে জায়গা, এখানে তো রাষ্ট্রের দোষ নেই, রাষ্ট্রের দোষ আছে। এই জায়গাটাই আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি, রাষ্ট্রের কি প্রশ্নটাকে আমি ওই জায়গাটাই আনতে চাচ্ছি যে ধরেন রাষ্ট্রের এইখানকার- দোষ তো না, দুর্বলতা। না হ্যাঁ, রাষ্ট্রের দুর্বলতা আপনি বলতে পারেন। আবার ফ্যাসিস্টদের জন্য রাষ্ট্রের এটা সবলতা। যখন রাষ্ট্র শক্তিশালী সহায়ক হয়ে যায়, তখন ফ্যাসিস্টদের জন্য এটা ওয়েপন আকারে হাজির হয়। রাষ্ট্র শক্তিশালী হয়ে গেলে জনগণ দুর্বল হয়ে জনগণ দুর্বল হয়। রাষ্ট্রের সার্ভিলেন্স প্রযুক্তি খুবই হাই। এই প্রযুক্তি দিয়ে ধরেন প্রযুক্তির ব্যাকফায়ার খেয়াল করেন যে ধরেন কত কত মানুষের যে ধরেন ফোন ট্যাপ করার নির্দেশ দেওয়া ছিল আমরা জানতাম না, কিন্তু শেখ হাসিনার খুব কাছের লোকদের ফোনের রেকর্ড ফাঁস হওয়ার পরে এটা বোঝা গেল যে শেখ হাসিনা এমনকি তার ভাতিজাকেও বিশ্বাস করে, মানে অল আর আন্ডার সার্ভিলেন্স। এবং খেয়াল করেন যে রেকর্ডগুলো ফাঁস হচ্ছে, এই রেকর্ডগুলো কিন্তু কোনোটাই আপনার ইয়ে থেকে না, শেখ হাসিনার এন্ড থেকে রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে অন্য এন্ড থেকে। যাদেরকে তিনি পাহারা বসিয়েছেন, যাদেরকে এরা বা তারই লোক, যেমন ধরেন তাপস ধরেন মনে করেন যে এটা খুবই একটা আইরনিক্যাল ব্যাপার, কিন্তু তাপস তার পরিবারের সদস্য, তাপসের ফোন কল রেকর্ড হচ্ছে, এবং তাপস আবার এয়ারপোর্টে যায় সর্বশেষ ইমিগ্রেশনে বেরোইতে না পেরে সে শেখ হাসিনাকে ফোন দিচ্ছে। যদি সে বেরিয়ে যেতে পারতো তাহলে কিন্তু সে শেখ হাসিনাকে ওই দিন ওই মুহূর্তে অন্তত ফোন দেয় না, অথবা সিঙ্গাপুরে গিয়ে বলতো যে আমি চলে আসছি, তুমি ভালো থাকো, এরকম কিছু একটা বলতো। এই যে অবিশ্বাসের ধরেন মনে করেন মাফিয়াতন্ত্রের ভেতরে এই যে অবিশ্বাসের ইয়ে, কেউ কাউকে বিশ্বাস করে না। তো আমি যেটা বলছিলাম যে রাষ্ট্রের শক্তিশালী হওয়ার যে ব্যাপারটা, রাষ্ট্র শক্তিশালী হওয়া এবং রাষ্ট্রকে ওইভাবে একটা গোষ্ঠী কিংবা একটা ব্যক্তি কিংবা একটা মতাদর্শ ওইটা যদি ব্যবহার করতে না পারে, তাহলে ফ্যাসিবাদ কায়েম করা যায় না। সমাজের মধ্যে বিভিন্ন কিন্তু আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে রাষ্ট্র শক্তিশালী হওয়া উচিত নয়? রাষ্ট্র শক্তিশালী হওয়া উচিত। রাষ্ট্র শক্তিশালী হওয়ার ফ্যাক্টরটা হচ্ছে কি কি আসপেক্টে শক্তিশালী হওয়া উচিত। আমাদের ভাই চিকিৎসক মানুষ, ধরেন রাষ্ট্র এমন শক্তিশালী যে এই রাষ্ট্র ধরেন কয়েক দিনের মধ্যে কয়েক লাখ মানুষকে মেরে ফেলতে পারে, কিন্তু একদিনে কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারে না। তাহলে আমরা কোন শক্তিশালী রাষ্ট্র চাই? যে শুধু ধরেন বন্দুক চালাবে ওই রাষ্ট্র,
নাকি যে নাগরিককে সেবা দিবে, নাগরিককে আশ্রয় দিবে সেই রাষ্ট্র? শক্তিশালীর যে আসপেক্টটা, এই আসপেক্টটাকে আমাদের চিন্তা করতে, যেই পয়েন্ট অফ ভিউ থেকে কিংবা যেই ফিলোসফিক্যাল বোঝাপড়া থেকে রাষ্ট্রের শক্তিশালী বুঝি, সেটা ধরেন একটা নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার একটা ব্যাপার থাকে। জাতীয় নিরাপত্তার যে ধরন তো বদলে গেছে পৃথিবীতে। ধরেন আমাদের এখানে ধরন কিভাবে বদলে গেছে, আমাদের তো গত 54 বছরে আমাদের উপরে কেউ হামলা করে নেই, কিংবা ধরেন এর আগেও আসলে ওই অর্থে হামলা হয় না। হামলা হয়েছে একেবারে সেই ব্রিটিশরা আসার আগে। ব্রিটিশরা হচ্ছে সর্বশেষ হামলা। পাকিস্তানের সাথে আমাদের যে মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা, ওটা তো দেশ দখলের হামলা না। আমরা একই দেশে ছিলাম, আমাদের দুই দেশের মধ্যে ধরেন মনে করেন স্বাধীনতার লড়াই, সেটা একটা বৈষম্যের লড়াই, এটা ওই অর্থে হামলা না। তার মানে এই ভূখণ্ডটা এরকম, এখানে বহিঃশক্তির হামলার জায়গাটা হচ্ছে গিয়া খুবই সুনির্দিষ্ট। আমি ধরেন মেনে নিলাম যে আমাদের ধরেন 9 মাসে 30 লক্ষ মানুষকে মারা হয়েছে, ঠিক আছে, পাকিস্তান বাহিনী হত্যা করছে। কিন্তু গত 54 বছরে আমাদের এই যে 54টা নদী ভারতের সাথে, এই নদীগুলোর পানির ব্যবস্থাপনা আমরা ঠিকমতো না পাওয়ার কারণে আমাদের কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, আমাদের কি পরিমাণ মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে, আমাদের কি পরিমাণ নদীর যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হয়েছে, এগুলোর তো কোনো রেকর্ড আমাদের কাছে নাই। পরিবেশ প্রতিবেশের কি পরিমাণ, এদের রেকর্ড আমাদের কাছে নাই। তাতে করে আসলে আমাদের কি পরিমাণ মানুষ জীবনের ক্ষতির সম্মুখীন হইল সেটা তো আমাদের। তাহলে এখন দেখেন, নিরাপত্তার দৃষ্টিভঙ্গিটা শুধুমাত্র বন্দুক এবং অস্ত্রের ফ্যাক্টর না। আপনি পানি না পেলেও কিন্তু আপনার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার মানে হচ্ছে যে রাষ্ট্রকে যেইভাবে ওরা হাজির করতে চায়, এই ফ্যাসিস্টরা বিশেষত কর্তৃত্ববাদীরা, শক্তিশালী মানে হচ্ছে শুধু বন্দুক থাকবে, অস্ত্র থাকবে, গুলি থাকবে, মানুষ থাকবে না, মানে মানুষের কোনো দায়িত্ব নেই, মানে ভীতি থাকবে। হ্যাঁ, তো প্রতিনিয়ত এই ধরনের রাষ্ট্রের যে শক্তিশালী, আমরা এই আলাপটা এক সময় খুব করতাম যে এই ধরনের রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য প্রতিনিয়ত এই রাষ্ট্রের জন্য ধরেন এইরকম পরিস্থিতি উৎপাদন করতে হয় যে ধরেন যদি অপরাধ না থাকে তাহলে পুলিশের কাজ কি, যদি ধরেন বহিঃশত্রু আক্রমণের শঙ্কা না থাকে তাহলে বর্ডার গার্ডের কাজ কি, মিলিটারির কাজ কি। এখন ধরেন মিলিটারি, বর্ডার গার্ড, পুলিশ, এই যে বিরাট প্রতিষ্ঠান, এদের পেছনে কত টাকা বাজেট আমাদের পকেট থেকে দেওয়া হচ্ছে। এই বাজেট যে ওর জন্য প্রয়োজন, এইটার জন্য তো একটা বৈধতা উৎপাদন করতে হয়, প্রতিনিয়ত বৈধতা উৎপাদন করতে, নাহলে প্রতিষ্ঠানগুলো তো টিকবে না। এবং প্রতিনিয়ত এদেরকে গ্লোরিফিকেশন করতে হয় যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। ধরেন কখনো তো দেশপ্রেমিক রাজনীতিবিদ আমরা শুনি না, মানে আমার নিজের গায়ে লাগে যেহেতু আমি রাজনীতি করি, কিংবা দেশপ্রেমিক চিকিৎসক কিংবা দেশপ্রেমিক শিক্ষক শ্রেণী, এটা তো আমরা শুনি না। শুধুমাত্র দেশপ্রেমিক সেনাবাহিনী কেন, একটা বাহিনী কেন শুধুমাত্র দেশপ্রেমিক কেন? কারণ আমি তো দেখছি যে দেশপ্রেমিক জনগণ কই, দেশপ্রেমিক জনগণ কোথায়? এই যে ব্যাপারটা না, এইটা হচ্ছে যে ওই যে রাষ্ট্রকে ওই শক্তিশালী করার ওই যে মেকানিজম, এবং রাষ্ট্রকে এমন একটা ভাবে তৈরি করা, কিংবা রাষ্ট্রটা এমন ভাবে ছিল যাতে করে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারছে। এখন ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্র এরকম ছিল মানে সবাই ফ্যাসিস্ট হবে তা না, তার নিজের আবার আয়োজনটাই অনুষঙ্গ, মানে এমন অনেকগুলো শর্ত থাকে, সবগুলো শর্ত মিললেই কেবলমাত্র ফ্যাসিজম কায়েম করা সম্ভব। মানে সেই বাস্তবতা কি বিরাজমান? এখন ধরেন ওই অর্থে অতটা বিরাজমান না, মানে ধরেন সেটা কি থেমে আছে, মানে সেটা কি থেমে গেছে না, সেটা আমরা ভাঙতে পেরেছি? থেমে যায় নাই। আমাদের যেটা হয়েছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের এই যে রাষ্ট্রের যে কাঠামোগত যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে যদি আমরা একটা গণতান্ত্রিক দিকে যাত্রা শুরু করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যাত্রা শুরু করার পরে এই যাত্রাকে আবার কেউ ইন্টারাপ্ট করতে পারবে না, অব্যাহত রাখতে হবে। যদি ইন্টারাপ্ট করতে পারে তাহলে আমাদের সমাজের মধ্যে ধরেন এমন, মানে আপনি দেখছেন আমরা গত 1 বছরে অনেকগুলো মাজারের উপরে হামলা হয়েছে, এটা হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাসের ব্যাপার। একজন মানুষ এটা বিশ্বাস করতে পারে, বিশ্বাস তো ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ এটা করতে পারে, এটার উপরে তার উপরে তো আমি চাপিয়ে দিতে পারবো না, চাপিয়ে দেওয়াটাই তো ফ্যাসিজম। আবার ওইটাই আমি বলছি, আবার যখন আপনি হামলা করছেন, আপনি ক্রাইম করছেন, তো এই যে ধরেন সমাজের মধ্যে এই গোষ্ঠী আছে, এখন এই গোষ্ঠী রাজনৈতিক হয়ে ওঠা, রাজনৈতিকভাবে অর্গানাইজ হওয়া, কোন এক সময় তারা যদি রাজনৈতিকভাবে ক্ষমতায় যায়, এবং হাসিনা যে এরকম রাষ্ট্র ব্যবস্থা পেয়েছিল ওই রকম রাষ্ট্র ব্যবস্থা যদি তাদের হাতে যায়, বলা যায় না আবারও ফ্যাসিবাদ আসতে পারে, এর থেকে ভয়ঙ্কর ফ্যাসিবাদ। আমরা একটু ডাক্তার আউয়ালের কাছ থেকে শুনে আসি একই বিষয়ে। ফরিদুল হকের বক্তব্যের বিরোধিতা খুব বেশি জায়গায় করতে পারছি না, আপনি এটা কি সমর্থন করেন না আপনারও কোনো আলাদা ব্যাখ্যা আছে? আপনার নিউজগুলো আমি দেখলাম যে এখানে কিভাবে একটা ফ্যাসিজম গ্রো করলো। এটা তো 2001 থেকে তখনও মিডিয়া ছিল, সাংবাদিকতা ছিল, তখনও হইতো সবই। তখন কেন এই যে আমি দেখলাম একটা নিউজ দেখলাম যে সেখানে সাংবাদিকতা নিয়ে ফরহাদ মাজার একটা কথা বলছেন, তো এটা তো তাহলে হলুদ সাংবাদিকতা যে শুরু হয়েছিল
পুলিৎজার আর হার্স্টের মধ্যে যে ইয়ের মাধ্যমে নিজেদের কিভাবে জনপ্রিয়তা বাড়াবে, একটা নিউ ইয়র্ক ওয়ার্ল্ড আর একটা নিউ ইয়র্ক জার্নালের মধ্যে যে ওইটা তুঙ্গে তোলার জন্য যে প্রতিদ্বন্দ্বিতা, এখানে মিডিয়াটা ছিল তারা হচ্ছে কি হাসিনা পূজা করে কিভাবে, এটা শুধু ছিল ব্যক্তি বন্দনা, তাদের প্রতিযোগিতা ছিল সেল বাড়ানোর প্রতিযোগিতা, ব্যবসায়িক প্রতিযোগিতা, যেটার কারণে স্প্যানিশ আমেরিকান যুদ্ধের জন্য এই তাদের দ্বন্দ্বটাকে দায়ী করা হয়। কিন্তু বাংলাদেশে ছিল শুধুমাত্র হাসিনাকে পূজা করলেই ভালো থাকা যায়, এরকম একটা সাইকোলজি ছিল সাংবাদিকদের, মানে একমাত্র করে ফেলা, একমাত্র মানে হলো কি শুধুমাত্র। এবং তার জন্মদিনে সবচেয়ে বড় ফিচার ছাপা হইতো, তার জন্মদিনে মনে হইতো পৃথিবীতে একজন মানুষই খালি জন্মগ্রহণ করছে এবং নিজে নিজের জন্ম উপলক্ষে আনন্দিত, পৃথিবীর কেউ আর আনন্দিত না, মানে বাংলাদেশের কেউ আনন্দিত না, শুধু উনি নিজে আনন্দিত। এবং এটার বহিঃপ্রকাশ সাংবাদিকরা ঘটাইতো আর বলতো যে আপনিই সর্বেসেরা, যে হীরক রাজার দেশে যেভাবে পূজা করতো, তোয়াজ করতো, ওই হীরক রানীর দেশে সেইগুলাতে মনে হয় যে তার তো হলো সাইকোলজিক্যালি মনে হয় সে একটু ইমব্যালেন্স। ডক্টর আবু আল, আপনার কাছে যেটি প্রশ্ন, ফরিদুল হক একটি কথা বলেছেন যে রাষ্ট্রের মধ্যে কিন্তু অনুষঙ্গগুলো বিদ্যমান, রাষ্ট্র এখনও শক্তিশালী জনগণের তুলনায়, সেক্ষেত্রে আবারও যদি এরকম কোনো সুযোগ চলে আসে তাহলে ফ্যাসিস্ট আবারও ফিরবে, ফ্যাসিজম আবারও স্প্রেড করবার আশঙ্কা করছেন ফরিদুল হক। আপনি কি সেই আশঙ্কাটা করেন? যদি করেনি, এই জায়গা থেকে আমাদের তো বেরোতে হবে। 24 তো আমাদের সেই বার্তা দিয়ে গেল, 24-এর রক্ত তো আমাদেরকে সেই পথ দেখিয়ে গেল, বেরোবো কিভাবে? জুলাই সনদ যে জায়গাটা, এইটাই হলো না, জুলাই সনদ তো এক ধরনের পেন্ডুলামের মতো জ্বলছে, এখন চলছে। কমিটমেন্ট, মানে কমিটমেন্ট, যে কমিটমেন্ট কি কাগজের কমিটমেন্টই আমাদেরকে চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারবে? মানসিক কমিটমেন্ট তো সবার আগে জরুরি। তবে দায়বদ্ধতার জায়গা থেকে রাজনীতিবিদদের গুণগত অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে ভাইরা যে নতুন রাজনৈতিক দল এনসিপি, গুণগত ধারা প্রত্যেকটা ক্যাম্পাসে কেউ কিন্তু হ্যারেস হচ্ছে না, যেই উইন করুক, মানে সেটা কিন্তু হ্যারাসমেন্টের জায়গাটা আপনি দেখেন ছোট ছোট জায়গা থেকে শুরু হচ্ছে। তো জাতীয় নির্বাচনে বা জাতীয় পরিসরের মাধ্যমে গুণগত পরিবর্তন হচ্ছে। আপনি দেখবেন কোয়ালিফাইড যারা, যে ভাইদের মতো মানুষরা, এরা ওই সময় যে জাতীয় রাজনীতিতে পা রাখা বা নিজেদের বিচরণ করা, তারা ওইটা করতেন না ওইভাবে, কিন্তু এখন বিচরণ ক্ষেত্র বাড়তেছে, তাদের মতো এডুকেটেড মানুষজন। কারণ আমরাও যে পলিটিক্স করা, আমরা তো চাই যে দেশকে সার্ভ করার জন্য, প্রপার ওয়েতে সার্ভ করার জন্য। আমার যে মেধা আছে, প্রজ্ঞা আছে, বা যতটুকু অনেস্টি আছে, আমরা সবাই চাই। আপনি আপনার জায়গা থেকে না, যে এই জায়গায় আউয়াল আমি আরেকটু প্রশ্ন রাখতে চাই ফরিদুল হকের একটি আলোচনার জায়গা থেকে, যে দেশপ্রেমিক শব্দটা, এই একটি দেশের প্রেমে আমি কখন পড়ব? আমি ওই নাগরিক হিসেবে দেশ যখন আমার প্রেমে থাকবে, আমার কথা বিবেচনা করবে, রাষ্ট্র কেন আসলে জনগণের কথা বিবেচনা করে না? যেই কারণে দেশপ্রেমিক জনগণ শব্দটি আমরা বলতে পারি না। এই যে ল্যাগিংসটা, এই যে একটা মাঝখানে গ্যাপ, এই গ্যাপটি পূরণ করার জন্য আসলে রাজনৈতিক দলগুলো কি আন্তরিক? আপনি কি কোনো আন্তরিকতা দেখছেন? মাঝে খালি এই ফ্যাসিজমের সময় মনে হইতো যে বাংলাদেশ ক্রিকেট খেলায় জিতলে প্রোফাইল পিকচারটা বাংলাদেশের ছবি দেবে, একটা ছবি তুলবে, মনে হবে সে বড় দেশপ্রেমিক। এখন কিন্তু সংজ্ঞা পাল্টায় গেছে, যে আমরা এখন 24-এর গণ অভ্যুত্থানের পরে বুঝলাম যে দেশপ্রেমিক সুপ্ত অবস্থায় সারা বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে ছিল, তারা শুধু সুযোগের অপেক্ষায় ছিল। মানে ওরকম একটা দেশ তারা পায়নি, এরকম একটা দেশ তারা পায় নাই, মানে দেশপ্রেম যে প্রমাণ করবে ওই সুযোগ তাদের ছিল না। 24-এর গণ অভ্যুত্থানে এই প্রথম সুযোগ হয়েছে দেশপ্রেমিক আর দেশবিরোধী এটাকে আলাদা করার সুযোগ হয়েছে। যে একটা গড় পর্তাভাবে বলতো স্বাধীনতা বিরোধী, তাদের মতের বিপক্ষে গেলেই স্বাধীনতা বিরোধী বানায় দিল। কিন্তু এই চর্চাটা এই 24-এর গণ অভ্যুত্থানে প্রমাণ করছে কারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক আর কারা দেশ বিরোধী। এই ডিমার্কেশন লাইনটা একদম টোটালি তৈরি হয়ে গেছে। আগে শুধু ভাই যেটা বললেন, কিন্তু সেই ডিমার্কেশন লাইন আবার নরমালাইজ করবার জন্য তো আপনাদের মতো চিন্তাশীল একটি মানে বলবো শ্রেণী নানানভাবে এনিয়ে বেনিয়ে বলছেন, নিশ্চয়ই আপনিও শুনেছেন। না, এই জায়গা থেকে হচ্ছে কি যে দেশ বিরোধী ষড়যন্ত্র এটা আমরা নিজেদের মতো করে ইউজ করি মানে হচ্ছে কি, আপনি দেখেন যদি নিজের পক্ষে যায় তাহলে এটা দেশের পক্ষে হয়, আর নিজের বাইরে গেলেই দেশবিরোধী। আপনি দেখেন যে আমাদের ভাইয়েরা জুলাই সনদের কিন্তু সবচেয়ে বেশি আন্তরিকতা তাদের মধ্যে ছিল, কিন্তু এখনো কিন্তু একটু যে আপনি যেটা বললেন পেন্ডুলামের মতো দোদুল্যমান, যে জুলাই সনদ তারাই কিন্তু মানে সাইন করতে দেরি করতেছে। মানে এটা আশা করি তারা এখানে সাইন না করবার স্বাধীনতা তো তাদের আছে, অবশ্যই আছে, অবশ্যই। কিন্তু এবং সেই যে সাইন না করার যে অভিব্যক্তি প্রকাশ করার স্বাধীনতা থাকাটুকুই তো গণতন্ত্র, সেটাই তো মানে সেটাই তো অধিকার। না অবশ্যই। নাকি ফরিদুল হক আপনি কি বলবেন? আমি সাইন করব না, সেটা আমার অধিকার। আবার যেমন বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটাও তার অধিকার। হ্যাঁ, এই অধিকারগুলো তো রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। না ওইটাই। আর বেসিক্যালি ছোটবেলায় আমরা যখন পিকনিকে যাইতাম, দেখা গেল যে উদ্যোক্তা সেই নাই, তো বিষয়টা হয়ে গেছে যে আমাদের ভাইয়েরা তারা উদ্যোগ নিয়ে মানে দেখা গেল মূল যে অর্গানাইজার সেই নাই, তো এইটা আমাদের। তবে বিষয়টা হয়েছে কি যে আন্তরিকতা, এক টেবিলে বসার যে মন মানসিকতা, যে ঐক্যমত্য কমিশনের যে এক টেবিলে বসার যে চর্চা,
এটি অনেক দিন বিরল ছিল। আজকে অনেক বছর পরে কি যে আপনি ধরেন কয়েক যুগ পরে এই এক টেবিলে বসার চর্চাটা আবার শুরু হয়েছে। তো এটা নতুন যেগুলো ভালো কিন্তু দরকার, সেই আমরা টেবিল ভালো ভাঙতে দিকে কত সময় লাগবে সেটা বলা মুশকিল। আপনার কাছে শুনবো আবারও ফরিদুল হক, আপনার কাছ থেকে একটু আরেকটি সংবাদের শিরোনামে দেখছি, দেশে হাসিনা ছাড়া কারো নিরাপত্তা নেই, শফিউল আলম প্রধান প্রয়াত রাজনীতিবিদ। তো শেষ পর্যন্ত দেখলাম তো হাসিনাও নিরাপদ না। আপনার ধরেন এই উনি যেটা বলছেন এটা একদিক দিয়ে ঠিকই, মানে এরকমই যে যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট ক্ষমতায় থাকে, চেয়ারে যতক্ষণ পর্যন্ত থাকে, ফ্যাসিস্টের নিরাপত্তা মানে তার সাপেক্ষে বাকি সব কিছু, মানে রাষ্ট্রের গোটা সব নিরাপত্তা কিছুই তাকে কি? রাষ্ট্র জনগণ যা কিছু আছে তার সাপেক্ষেই। সোভিয়েত আমলে দেখবেন যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে বিরাট বিরাট স্ট্রাকচার হইতো, বড় বড় স্ট্রাকচার বানানো হইতো। এখনো অনেক জায়গাতে আছে, এখন অবশ্য কিছুটা কমছে। সোভিয়েত পতনের আগে ওই 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 4-5 দশক, বিশেষ করে 50-এর দশকের পর থেকে 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশক, এই সময়টাতে খুব এইগুলো হইতো। বড় বড় ধরেন আপনার মানে কীরকম যে ধরেন আপনার শরীরের সব রক্ত যদি টেনে মুখে আনা হয় তাহলে মুখকে খুব জলজলে দেখা যাবে, কিন্তু দেখা যাবে শরীরের অন্য সব জায়গায় ফ্যাকাশে হয়ে গেছে। তো এইরকম সব সম্পদ টেনে এক জায়গায় এনে আপনার ধরেন বড় বড় স্থাপনা করা হইতো, বড় বড় নিরাপত্তা বলয় তৈরি করা হইতো। এইটা একটা ফ্যাসিস্টদের একটা কমন ধরেন টেন্ডেন্সি ছিল। তো তাতে করে যেটা হইতো যে আসলেই শেখ হাসিনা ছাড়া কারোর নিরাপত্তা ছিল না, এবং শেখ হাসিনার সাপেক্ষে শেখ হাসিনার জন্য যারা যারা প্রয়োজনীয় তাদের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা মনে করতেন ততক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা ছিল। আপনি বুঝতেই পারলাম, আমি একটু আগেই বললাম যে তাপসের কল রেকর্ডও ধরেন শেখ হাসিনা নির্দেশ দিয়ে রাখছে। তার মানে হচ্ছে যে তাপসকেও সে বিশ্বাস করতো না। যদি এরকম বিশ্বাস কমে যায়, আস্থাহীনতা তৈরি হয়, সেই রাজনীতিবিদদের হাতে কি রাষ্ট্র নিরাপদ থাকে? আমরা তো একটা গুণগত পরিবর্তনের জন্য আপনারা লড়ছেন, আমরা লড়ছি, আউয়ালরাও লড়ছে, জনগণও লড়েছে, জীবন দিয়েছে। আমরা কি সেই একই বাস্তবতার মধ্যেই তো আছি? এখনও তো কল রেকর্ড হয়, এখনও মানুষ সরাসরি নাম্বারে ফোন দিতে একটু দ্বিধাগ্রস্ত হয় যে না অন্য অ্যাপে ফোন দেই বা সাক্ষাতে কথা বলি। এটা কি এখনও সমস্যাটা বিরাজমান, না ট্রমার মধ্যে আছি? ট্রমা আছে, আমি নিজেও আসলে এটা ফেস করি এবং আমি মানে রেগুলারই ফেস করি। তো ট্রমা কাটাতে পারছি না কেন? নিরাপদ ট্রমা কাটাতে পারছি না, এটার জন্য যেই পরিমাণ ডেমোক্রেটিক অ্যারেঞ্জমেন্ট আমাদের দরকার সেই জায়গায় আমরা আনতে পারিনি বাংলাদেশকে। এটা তো প্রথমত হচ্ছে এটার জন্য একটা সময় দরকার, এবং দায়িত্বশীল যারা পক্ষ আছে সকল পক্ষের প্রায় কাছাকাছি রকমের আন্তরিকতা থাকা দরকার আছে। মানে ঘাটতি আছে, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে আমাদের আরেকটা বড় প্রবলেম যেটা হয়েছে, বড় প্রবলেমটা হচ্ছে যে আমরা ফ্যাসিস্টকে পরাজিত করতে পারিনি পুরোপুরি আমরা ফ্যাসিস্টকে পরাজিত করতে পারিনি। মানে ধরেন আমি উদাহরণটা অনেক জায়গাতে দেই, ইতালিতে ধরেন মুসোলিনির পতনের 1 দশক পরেও আপনার ইতালির ওয়ান অফ দ্য বেস্ট আপনার কি বলে যে চলচ্চিত্রকার, ধরেন ইতালির কি বলে আমাদের এখানকার সত্যজিৎ রায়ের মতো, ইতালির যে ওই সময়কার যে সত্যজিৎ রায়, সে ধরেন মুসোলিনির পক্ষে সিনেমা তৈরি করতেছে 1 দশক পরেও। মানে কিন্তু কালচারাল হেজিমনি এত প্রবল, কিন্তু ততদিনে কিন্তু আসলে মুসোলিনির রাজনীতি ধ্বংস করে ফেলা হয়েছে। ধ্বংস করে ফেলার ভেতরে আপনার ধরেন এইখানে ওই সময়কার ইতালির একজন রাজনীতিবিদ, সম্ভবত ওনার নাম সাম বুরুন্ডি, তার কথা হচ্ছিল যে ফ্যাসিবাদের সাথে কোনো নেগোসিয়েশন নাই, কোনো আলোচনা নাই, ফ্যাসিবাদকে জাস্ট ধ্বংস করতে হয়, ধ্বংস করে ফেলতে হয়। কারণ এটা হচ্ছে ক্যান্সারের বীজের মতো, আপনার যখন থেকে যাবে এটা আবার জন্ম নেবে, পুনর্জন্ম নিতে থাকবে, এই জন্য একে ধ্বংস করতে হয়। এখন এই ধ্বংসের যে ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা আসলে মোটা দাগে একটা সর্বব্যাপী একটা ধরেন ঐক্যমত, এখানে একটা ঐক্যমত লাগে। কিন্তু প্রবলেম হচ্ছে আমার যেটা রিডিং, আমি তো ওই অর্থে ধরেন আমরা তো আসলে রাজনীতিবিদ হিসেবে নতুন, কিংবা রাজনৈতিক কর্মী হিসেবে আমরা তো মূলত অ্যাক্টিভিজম করছি লম্বা সময়। তো আমরা যেটা বুঝছি যে রাজনীতিবিদদের আসলে এটাতে প্রবলেম আছে, কিন্তু বাংলাদেশের মানুষ চাইছিল এটাকে ধ্বংস করে ফেলতে কিন্তু এই ধ্বংসের প্রক্রিয়াটা আমাদের জন্য আমরা প্রক্রিয়াটা আসলে জানতাম না, আমরা প্রক্রিয়া জানতাম না কীভাবে করতে, এটা আমরা হয়তোবা জানি না।
এবং আমাদের এইখানে But এক যেটা হয়েছে, ধরনের প্রয়োজনীয়তা বোধ করেছিলেন। প্রয়োজনীয়তা তো আছে, মানুষ এখনো প্রয়োজনীয়তা বোধ করতেছে। প্রয়োজনীয়তা কারণ এইটা মানুষ কিভাবে মানবে, কোনোদিন তো মানা সম্ভব না। ধরেন ৩-৪ হাজার মানুষকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, কয়েকশো মানুষ গুম এখনো যাদের খবর নেই, এবং কয়েকশো মানুষ গুম থেকে ফেরত এসেছে। গুম থেকে যারা ফেরত এসেছে তাদের অভিজ্ঞতার ধরেন অস্বাভাবিক খুব জীবনযাপন সামান্য করছে। কিছুই তারা শেয়ার করতে পারেন বলে আমি বুঝতে পারি এটা। কিন্তু এইটুকু শুনলে যে অবস্থা হয়, যে ধরেন মানে যতবারই দেখি, ধরেন এই মানুষের সাথে আমার কোনো চেনা পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই, তাকে আমি চিনি না, সে হয়তো আমার একটা ভিন্ন রাজনৈতিক মতবাদ সে ধারণ করে, একদমই একটা হয়তো অপোজিট রাজনৈতিক মতবাদ সে ধারণ করে, কিন্তু তারপর ওই মানুষটার উপরে হওয়া যে জুলুম, এই জুলুম যখন ভিডিওতে দেখি এবং বোঝা যায় যে এটা একটা শুটিং, তারপরে আসলে নিজেকে আটকে রাখা যায় না, কান্না চলে আসে। এই যে তার মানে অবস্থা, রাজনীতিক নেতারা কিছুটা আপোষ করেছে। এইটার ব্যাপারটা হচ্ছে ওই যে এই জন্য আমাদেরকে এই কথাটা আমরা বারবার বলছি যে একটা বন্দোবস্তের ফ্যাক্টর, একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ইস্যু। এখন প্রবলেমটা হচ্ছে যে এইখানে পুরনো সেটেলমেন্টের মধ্যে যারা আসলে স্টেক হোল্ডার, পুরো এই স্টেক হোল্ডার শব্দটা আবার ধরেন জুলাইয়ের পরে প্রচুর ইউজ হয়েছে, পুরনো সেটেলমেন্টের যারা অ্যাবিউজ হয়েছে, পুরনো সেটেলমেন্টের যারা স্টেক হোল্ডার, তাদের একটা সংকট হয়েছে যে তারা বোঝে যে এই সেটেলমেন্টটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তাদের স্টেক নাই হয়ে যেতে পারে কিংবা অনেক কমে যেতে পারে। সো এই কারণে তারা আসলে এই সেটেলমেন্টটাকে ঠিক রাখতে চায়, আপহোল্ড করেন আপনার এই সেটেলমেন্টটাকে তারা ঠিক রাখতে চায়, পুরনো সেটেলমেন্টটাকে। নিউ সেটেলমেন্টের দিকে তারা যেতে চায় না। মানে ধরেন আমি একটা উদাহরণ দিই, এ দল বি দল কিংবা এ রাজনৈতিক মতাদর্শ বি রাজনৈতিক মতাদর্শ, এরা একটা দীর্ঘ সময় অপোজিশন ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল। কোনো একটা অপোজিশন যদি নাই হয়ে যায় তাহলে তার আসলে পলিটিক্স নাই হয়ে যায়, আরেকজন অপোজিশনের আমি কাউকে মেনশন করছি না, আমরা এটা বুঝতে পারি। সো এই জায়গাটা হয়ে গেছে তাদের জন্য চ্যালেঞ্জ। আবার হচ্ছে যে তারা একভাবে রাজনীতি করে অভ্যস্ত, কিন্তু শুধু রাজনীতিবিদ না, আমি এটা রাজনীতিবিদদের দোষটা দেওয়া এককভাবে ঠিক হবে না, সব ক্ষেত্রে ব্যুরোক্রেসি, মিলিটারি, পুলিশ, ইভেন মিডিয়া, কালচারাল অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, সব মিলিয়ে তো আসলে একটা সিস্টেম রান করে। এই পুরো সিস্টেমের মধ্যে যারা পুরনো মানুষ, তারা আসলে মানে পুরনো স্টেক হোল্ডার, তারা আসলে ওই নিউ দিকে, নিউ সেটেলমেন্টের দিকে যেতে ভয় পায়। এই জন্য আসলে, কারণ আওয়ামী লীগ তো পুরনো সেটেলমেন্টের অংশ, আপনি যখন নিউ সেটেলমেন্ট করে ফেলবেন আওয়ামী লীগ অটোমেটিক নাই হয়ে যাবে, এবং এর মধ্যে দিয়ে পুরনো সেটেলমেন্টের অনেক কিছুই রিফাইন্ড আকারে আসবে, কিন্তু ফ্যাসিস্ট তো রিফাইন্ড আকারে আসার কোনো সুযোগ নাই। ডক্টর আউয়াল, একই বিষয়ে পুরনো সেটেলমেন্ট রয়ে যাওয়া আমাদের জন্য কতটা হুমকির? ফরিদুল হক কিন্তু ভয়াবহ কথা বললেন। পার্লামেন্টের কোয়ালিটি কি কোয়ালিটি লেভেলে নিয়ে গেছিল, যে ওইখানে নর্তকী তার মানসিক বিকারগ্রস্ত পড়তে পারে না, দেখলাম যে আমরা পার্লামেন্টে পড়তে পারতেছে না, দেখেও পড়তে পারতেছে না। এইটা যদি হয় আমাদের প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাহলে দেশের কি অবস্থা? ওইটা হলো একটা চিত্র ছিল যে যেখানে হইলো খালি হাসিনা বন্দনা, মুজিব বন্দনা, পার্লামেন্টের একটাই আদর্শ ছিল যে এই বন্দনা করলেই পার্লামেন্ট টিকে রাখা যায়। কিন্তু আমরা তো চাইছিলাম যে ডিবেট থাকবে, ডিবেট হবে দেশের জন্য, দেশের পক্ষে ডিবেট, যে আপনি আমার সাথে অমত হইতে পারেন কিন্তু আমরা ডিবেট করব, আমরা দেশের জন্য ডিবেট করব, আবার পরে আমরা যে দরকার হলে ক্যান্টিনে চা খাবো। আমাদের এই ইস্যুটা হলো এই সেটেলমেন্টের জায়গাটা, এটা হলো আপনার নতুন সেটেলমেন্ট বলতে এইটাই সেটেলমেন্ট, বার্গেনিং করব, কিন্তু বার্গেনিংটা হবে দেশের পক্ষে। আমি আপনি ডিবেটে আপনার সাথে আমি হেরে যাইতেই পারি, কিন্তু সেই বাস্তবতায় আমরা চলে এসেছি বলে মনে হয়। এখানে কিছু হলো পলিটিক্যাল গ্রুমিং দরকার। আশা করি দেখেন আপনি যে স্টেক হোল্ডারের কথা বললেন, আমাদের এই যে বিবিসির সাক্ষাৎকারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন উনি একজন নিজেকে রাজনৈতিক কর্মী মনে করেন, উনি মাস্টার মাইন্ডও মনে করেন না, স্টেক হোল্ডারও মনে করেন না। তো এই যে সর্বোচ্চ নেতা, সেইখানে হাসিনা নিজের ঈমান পরীক্ষার জন্য বা ঈমান প্রমাণ করার জন্য সে তাহাজ্জুদের নামাজও বানায় ফেলতো, যে তাহাজ্জুদের নামাজ সে মনে করেন যে পুত পবিত্র ওলিয়া উলিয়া লেভেলে চলে। কিন্তু এখনো যদি আমরা আলোচনায় হাসিনাকে প্রাসঙ্গিক রাখি, উদাহরণ হিসেবেও রাখি, তাহলে কিন্তু তিনি থেকে যান। তো ফরিদুল হক যেটি বললেন যে আসলে ফ্যাসিজম কিন্তু নানানভাবে থেকে যায়, আমাদের উদাহরণেও যদি থেকে যায় তাহলে সেটি সেই জায়গাটি ধরেই কিন্তু ফ্যাসিজম আবারও ফিরতে পারে। উদাহরণ হচ্ছে যে খারাপগুলো আমাকে জানতে হবে, এগুলা প্রোহিবিটেড, এগুলো আমার করা যাবে না, হারাম আমাদের। কিন্তু জার্মানি বা ইতালিতে কিন্তু ফ্যাসিস্টরা, হিটলার বা মুসোলিনিরা উদাহরণ হিসেবেও কম আসে। কিন্তু হিটলারদের থেকেও খারাপ কেন হাসিনা? হাসিনা দেশ বিক্রি করে দিছে, হিটলার দেশপ্রেমিক ছিল, পার্থক্য আছে, সে নিজের দেশকে আফল করছে। হাসিনা কোনো মানে তো আরো বেশি তাকে আরো বেশি আমরা প্রোহিবিটেড আলোচনা, কিন্তু তার যে খারাপ দিকগুলা এগুলো যাতে আর কোনোদিন কোনো রাজনৈতিক নেতা, সর্বোচ্চ নেতা যাতে সেটা কখনো চিন্তাও না করে, এটা হলো আমাদের মূল ইস্যু, যে ও চিন্তাতে চেতনাও তো যাতে না আসে হাসিনার বিষয়ে। ধন্যবাদ ডক্টর আউয়াল আপনাকে। দুঃখিত ফরিদুল হক, আরো বেশি আলোচনার বিষয় ছিল, আলোচনা করতে পারলাম না, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক,
চব্বিশের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত হবে। প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।